দর্শক, আজকে পিলখানার ট্র্যাজেডি দিবস। 17 বছর আগে 2009 সালের 25 ফেব্রুয়ারি 26 ফেব্রুয়ারি পিলখানায় বিডিআরের সদর দপ্তরে, তৎকালীন বিডিআরের সদর দপ্তরে যা হয়েছিল, 57 জন সেনা অফিসারের মৃত্যু, ঘটনাগুলো জাতির বিবেক নাড়িয়ে দিয়েছিল। নতুন সরকারের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তারা দুইজনই আজকে পিলখানার এই ট্র্যাজেডি দিবস একসাথে পালন করলেন, শহীদদের স্মরণ করলেন, শহীদদের শ্রদ্ধা জানালেন। এই ব্যাপারগুলো ঘটল, কিন্তু তার চাইতেও বড় খবর হচ্ছে কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ছবিগুলোর পক্ষে এক ধরনের বাহবা যেমন দেয়া হচ্ছে, আবার সেই ছবিগুলোর বিপক্ষে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। ছবিগুলো কি? ছবিগুলো নতুন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি একসাথে পিলখানা ট্র্যাজেডি দিবস পালন করছেন, একসাথে হেঁটে যাচ্ছেন, একসাথে করমর্দন করছেন এবং দুইজনই একসাথেই সব কিছু করেছেন। এই ছবিগুলো একটা বিশেষ বার্তা যেমন দিচ্ছে, তেমনি এই ছবিগুলো কারো কারো গাত্রদাহে পরিণত হয়েছে। চলুন একটু বুঝে দেখি পিলখানা ট্র্যাজেডি দিবসে কি ঘটলো, এই ছবিগুলো কি বার্তা দিচ্ছে, কাদের গাত্রদাহ হচ্ছে। থাকবেন দর্শক। বলছিলাম, কয়েকটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ছবিগুলোর পক্ষে বিপক্ষে নানা ধরনের লেখালেখি হচ্ছে। প্রথমে আপনাদেরকে 4টা ছবি দেখাতে চাই। সেই 4টা ছবির 2টা ছবিতে সামনাসামনি দেখা যাচ্ছে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী, তারা দুইজন হেঁটে আসছেন। পেছনে রয়েছেন সেনাবাহিনী প্রধান, 3 বাহিনীর প্রধানরা রয়েছেন। আরেকটা ছবিতে পাশাপাশি দেখা যাচ্ছে তারা হেঁটে যাচ্ছেন, দূর থেকে শর্ট সাইড ভিউতে দেখা যাচ্ছে। এবং আরেকটা ছবিতে সেনাবাহিনী প্রধানকে পাশে রেখে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি করমর্দন করছেন এবং রাষ্ট্রপতি 2 হাত দিয়ে তারেক রহমানের হাত ধরে রয়েছে। যদিও এই ছবি নিয়ে নানা ধরনের ট্রলও হচ্ছে। এই 4টা ছবি যেগুলো বললাম, এই 4টা ছবি বিশেষ করে তাদের একসাথে হাঁটার ছবি এবং করমর্দনের এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনভাবে ভাইরাল হয়েছে, এটার পক্ষে বিপক্ষে আলোচনা শুরু হয়েছে। পক্ষে যারা বলছেন তারা মনে করছেন যে এটাই রাজনৈতিক সৌন্দর্য, এটাই হওয়ার কথা ছিল এবং অনেকে এই প্রত্যাশাও করেছিলেন। আমরাও বলেছিলাম যে শহীদ দিবসে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে যদি এরকম ইনক্লুসিভ পরিবেশ দেখা যেত, যেটা আগের ট্র্যাডিশন ছিল, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি একসাথে দাঁড়িয়ে আছেন, রাষ্ট্রপতি ফুলে স্পর্শ করলেন, তারপরে প্রধানমন্ত্রী ফুলে স্পর্শ করলেন, একসাথে দুইজন পাশাপাশি দাঁড়িয়ে, এই যে ট্র্যাডিশনটা, সেই ট্র্যাডিশনটা ওখানে দেখতে পারলে আরও আগে এই ভালো লাগাটা তৈরি হতো। পিলখানা ট্র্যাজেডি দিবসে তবুও যে দৃশ্যটা দেখা গেল, সেই দৃশ্যের পক্ষে যারা বলছেন তারা যেমন ইনক্লুসিভ রাজনীতির কথা বলছেন, আবার বিপক্ষে যারা বলছেন, বিশেষ করে এনসিপি, জামাত, এনসিপির পক্ষ থেকে মানে একেবারে খুবই বাজে নোংরা ভাষায় বলা হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে, আওয়ামী লীগের শেখ হাসিনা ফ্যাসিস্টের রাষ্ট্রপতিকে সাথে নিয়ে এই কার্যক্রম কোনোভাবেই গ্রহণযোগ্য না, এরকমের কথাবার্তা বলা হচ্ছে। তাদের গাত্রদাহ হয়েছে এই ব্যাপারটা এবং সেটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। আবার আরেকটা পক্ষ বলছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তিনি কি আওয়ামী লীগের সঙ্গে বেইমানি করলেন? তিনি কি বিএনপির রাষ্ট্রপতি হিসেবে থেকে যাচ্ছেন? তিনি কি তার মেয়াদ পূর্ণ করতে চলেছেন? নতুন রাষ্ট্রপতি কি খুব দ্রুত আসছেন না? এই আলোচনাও অনেকে করছেন, যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে এই আলোচনার কোনো বাস্তবতা রয়েছে। আমরা দেখেছি সেনাবাহিনীর পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট করা হয়েছে, সেই পোস্টটা আপনারা দেখে নিন। সেই পোস্টেও আমরা দেখেছি যে মহামান্য রাষ্ট্রপতির ছবিটা প্রথমে দেয়া হয়েছে, তাকে যথাযথ সম্মান প্রদর্শন করা হয়েছে। এরপরেই তারেক রহমানের ছবিটা দেয়া হয়েছে, অর্থাৎ প্রধানমন্ত্রীর ছবিটা দেয়া হয়েছে। সেই পোস্টে একেবারে আলাদাভাবে যদি দুইজনের ছবিটা দেখে নিন, তাহলে রাষ্ট্রপতি শ্রদ্ধা জানাচ্ছেন শহীদদের উদ্দেশ্যে, এরপরে প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানাচ্ছেন শহীদদের উদ্দেশ্যে। সেখানে সেনাবাহিনীর পক্ষ থেকে যেটা লেখা হয়েছে, জাতীয় শহীদ সেনা দিবস যথাযথ মর্যাদায় পালিত। 25-26 ফেব্রুয়ারি 2009 তারিখে বিডিআর, বর্তমানে বিজিবি সদর দপ্তর পিলখানায় সংগঠিত বর্বরোচিত হত্যাকাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনীর শহীদ সদস্যগণের 17তম শাহাদত
বার্ষিকী স্মরণে জাতীয় শহীদ সেনা দিবস আজ 25 ফেব্রুয়ারি 2026 যথাযথ মর্যাদায় পালিত হয়। দিনটি উপলক্ষে ঢাকার বনানীস্থ সামরিক কবরস্থানে শহীদদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শাহাদত বরণকারী সেনা সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক ও শহীদ পরিবারের সদস্যগণ। শহীদদের প্রতি সম্মান প্রদর্শনে 1 মিনিট নীরবতা পালন করা হয় এবং কর্মরত সশস্ত্র বাহিনীর সদস্যগণ স্যালুট প্রদান করে। পরবর্তীতে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। উল্লেখ্য, দেশের সকল সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে কোরআন খতম, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনী 3 বাহিনী যথাযথ মর্যাদায় এই দিনটি পালন করছে। এই দিনটি পালন করাটা খুবই স্বাভাবিক। যে ঘটনাটা 17 বছর আগে ঘটেছিল, সেই ঘটনাটা জাতির ইতিহাসের অন্যতম কলঙ্কজনক একটা অধ্যায়। কিন্তু সেই মানে কলঙ্কজনক অধ্যায়ের সেই দিবসটি পালনে নতুন প্রধানমন্ত্রী যে নজিরটা স্থাপন করলেন, মহামান্য রাষ্ট্রপতিকে সাথে নিয়ে একসাথে এই দিবসটা পালন করলেন, যে ইনক্লুসিভ রাজনীতির আভাস দিলেন, সেই ইনক্লুসিভ রাজনীতি যদি সত্যিই বাংলাদেশে প্রতিষ্ঠিত করা সম্ভব হয়, তাহলে যত মানুষেরই গাত্রদাহ হোক না কেন, যত মানুষেরই বুকের মধ্যে জ্বালা পোড়া ধরুক না কেন, এই রাজনীতিটা বাংলাদেশে খুব প্রয়োজন। সবাইকে নিয়ে একসঙ্গে রাজনীতি, যেন সবার আগে আমরা দেশের কথা ভাবি। এবং সঠিক করেই তারেক রহমান একটা স্লোগান বের করে দিয়েছেন, যেটা অনেকের কাছে, মানে তার দলের বাইরের অনেকের কাছেও পছন্দ হয়েছে, সবার আগে বাংলাদেশ। যদি সত্যিই সবার আগে বাংলাদেশ এই ব্যাপারটা তিনি প্রতিষ্ঠিত করতে পারেন, সেটা রাজনীতিতে ইনক্লুসিভ পরিবেশ, অর্থনীতি, সামাজিক বিভিন্ন খাত, স্পোর্টস, অনেক ক্ষেত্রেই এই পরিবেশটা তৈরি করতে হবে। স্পোর্টসেও একটা সুখবর আছে, সেটা হচ্ছে যে আজকেই ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তিনি জানিয়েছেন সাকিব আল হাসানের যে মামলার ফাইল, সেই ফাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। খুব দ্রুত এই ব্যাপারে নিষ্পত্তি হয়ে যাবে। সম্ভবত রাষ্ট্রের তরফ থেকেই এই সাকিবের বিরুদ্ধে যে মিথ্যা মামলা, সেই মিথ্যা মামলা তুলে নেওয়া হবে। এমনকি এরকমও হতে পারে আসন্ন পাকিস্তান সিরিজেই সাকিব আল হাসানকে মাঠে দেখা যেতে পারে। সর্বক্ষেত্রে এই ইনক্লুসিভ পরিবেশ এবং যে দোষী তার বিচার করা, যে অপরাধী তার গায়ে ফুলের টোকাও না ফেলার যে নীতি, সেই নীতি যদি সত্যিই বিএনপি অবলম্বন করতে পারে, তাহলে বিএনপি 5 বছর তো অনায়াসেই কাটাতে পারবে। এর পরের নির্বাচনেও তারা যথেষ্ট ভালো অবস্থান নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। আসসালামু আলাইকুম দর্শক, ডক্টর ইউনূস সরকারের প্রশাসনকে তারেক রহমান পুরো বুড়ো আঙ্গুল দেখিয়ে দিচ্ছে। আমি এটা এনজয় করছি, কারণ বাংলাদেশে ডক্টর ইউনূস যেভাবে তার প্রশাসন সাজিয়েছিল, অথর্ব অপদার্থ লোকজন এনে এবং সবগুলাকে মব মাস্টার বসিয়ে এবং এনজিওর লোকজন দিয়ে সেই প্রশাসন দূর হচ্ছে বাংলাদেশে। অন্তত জনবান্ধব, সত্যিকার অর্থে ভাইব্রেটেড যে প্রশাসন, যত দোষ দেন আপনি যদি 91, 96, 2001, 2008 থেকে 14 পর্যন্ত, এই পর্যন্ত 14 পরে আর বলছি না, এই পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি যে গভর্নমেন্ট গুলো দেখেন, তারপরও রে ভাই 16 কোটি মানুষের দেশে এরকম একটা দেশ, টিপিক্যাল একটা দেশ চালানো মুশকিল। আমি বিএনপি গভর্নমেন্ট আসার 3 দিনের মাথায় একটা আলোচনা আপনাদেরকে বলেছিলাম যে মন্ত্রী পরিষদ কি হলো না হলো, মন্ত্রী পরিষদ টক ঝাল মিষ্টি একটা মন্ত্রী পরিষদ হয়েছে। মন্ত্রী পরিষদ কি হলো না হলো তার চেয়ে এখন ইম্পর্টেন্টলি আমরা খুব গুরুত্বের সাথে খেয়াল রাখবো আইজিপি কে হলো, বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে হলো, সেগুলো কেমন মানুষ হচ্ছে, এবং দুর্নীতি দমন কমিশন, এই জায়গাটায় হাত দিতে হবে বিএনপিকে। দুর্নীতি দমন কমিশনে যদি সত্যিকার অর্থেই জি হুজুর বিএনপি মার্কা কোন লোক বিএনপি বসায়, তাহলে আমাদের আফসোসের সীমা থাকবে না। সেখানে বাংলাদেশ মার্কা একটা লোক দরকার। সেখানে আওয়ামী লীগ মার্কা লোক বসিয়েছে, ইউনূস মার্কা লোক বসেছে। আমি বিএনপি সরকারের কাছে প্রত্যাশা করবো সে বাংলাদেশ মার্কা একটা লোক যেন বসায়, এবং সেই লোক যেন চোখ বন্ধ করে তারেক রহমান পর্যন্ত চ্যালেঞ্জ করতে পারে। সেরকম একটা লোক দিয়ে যদি দুর্নীতি কমিশন সাজায়, এখন লক্ষণ দেখা যাচ্ছে। দেখেন, ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর খুবই বিতর্কিত আলোচিত হাসান এইচ মনসুর, তার বিদায় ঘন্টা বেজে গেছে। সেখানে নতুন
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসছেন, আলোচিত একজন ব্যক্তিত্ব অর্থনীতি খাতের মুশতাকুর রহমান, তিনি এসছেন। তাকে অলরেডি পত্রপত্রিকায় নিউজ চলে এসছে। ইন্টারেস্টিং খবরগুলো এসছে পুলিশের দিক থেকে। পুলিশে একদম ঢালাও পুলিশে আপনার পরিবর্তন শুরু হয়েছে, পুলিশ আইজিপি পরিবর্তন হয়েছে। সেই বাহরুল আলম, আমরা দুদিন ধরেই বলছিলাম, সে যখন অতি কথন শুরু করলো তখনই বলছিলাম যে মনে হয় বাহরুল আলমের চেয়ার নড়বড়ে। খবরে বলা হচ্ছে নতুন সরকার গঠনের পর প্রশাসন সর্বস্তরে ব্যাপক পরিবর্তন হলেও মোহাম্মদ আলী হোসেন ফকিরকে আইজিপি হিসেবে নিয়োগের মাধ্যমে পুলিশ বাহিনীতে রদবদল শুরু হয়েছে। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মব ও সন্ত্রাস বন্ধ এবং পুরো পুলিশ বাহিনীর মধ্যে ভেঙে পড়া মনোবল ও চেইন অফ কমান্ড ফিরিয়ে আনতে হলে দ্রুত এসবি, র্যাব, রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার, জেলা এসপি ও থানার ওসিদের মধ্যে পরিবর্তন আনা অত্যন্ত জরুরি। পুলিশ প্রশাসনে আওয়ামী লীগ 15 বছর দলীয়করণ করেছে। এরপর অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতীয়করণ করা হয়েছে। সেখান থেকে বের হয়ে আনতে ঢেলে সাজানো হচ্ছে পুলিশ প্রশাসন। জাতীয় নির্বাচনের আগে পুলিশের বেশ কয়েকটি ইউনিট প্রধান, অতিরিক্ত আইজি ও ডিবি প্রধান একটি ইসলামী রাজনৈতিক দলের পক্ষ থেকে নানা কৌশলে ষড়যন্ত্র লিপ্তেছেন। কে? জাতীয় নির্বাচনের আগে পুলিশের বেশ কয়েকটি ইউনিটের প্রধান, অতিরিক্ত আইজি ও ডিবি প্রধান, ইভেন পুলিশ প্রধানের প্রতিও নজর ছিল অনেকের, যে একটি ইসলামী রাজনৈতিক দলের পক্ষে কৌশলে ষড়যন্ত্র লিপ্ত ছিল, মানে জামাতের পক্ষে তারা কৌশল নেওয়ার চেষ্টা করেছিল। সেসব প্রেক্ষাপটে সবশেষ আমরা আরো যে খবর জানতে পাই, সেই খবর হলো ঢাকা মহানগর পুলিশ ডিএমপির কমিশনার সাজ্জাদ আলী, সেই সাজ্জাদ আলীরও সম্ভবত বিদায় ঘন্টা বেজে গেছে। নিজেই সরে গেলেন ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী। পুলিশ মহাপরিদর্শক পদে পরিবর্তন আসার পরদিনই সরে যাওয়ার খবর দিলেন ডিএমপি কমিশনার। কি ঘটেছে ঘটনা? নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ প্রশাসনের রদবদলের মধ্যে দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকা পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। ব্যক্তিগত পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠিয়েছেন তিনি। নভেম্বর পর্যন্ত তার মেয়াদ ছিল। জানতে চাইলে সাজ্জাদ আলী VDNews24.com কে বলছে, আগামী নভেম্বর পর্যন্ত আমার চুক্তির মেয়াদ আছে, তবে আমি আজ অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছি। পুলিশের মহাপরিদর্শক পদে পরিবর্তন আসার পরদিনে সরে যাওয়ার খবর দিলেন ডিএমপি কমিশনার। এই সবের মধ্যে দিয়ে এইটুক নিশ্চিত করে বলা যায় বিএনপির মতন এবং এখন কিছু দলীয়করণ হবে। এটা বাংলাদেশে বাস্তবতা অস্বীকার করার উপায় নেই। আজকে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসতো, আওয়ামী লীগ কি এই বিএনপি যাকে আইজিপি খুঁজে নিয়েছে তাকে আইজিপি করতো? সে তার মনে তার কার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ছাত্রলীগ, কার ব্যাকগ্রাউন্ড হচ্ছে যুবদল বা ছাত্রদল অথবা বিএনপি পরিবার, সেটা দেখতো। বিএনপিও তাই দেখেছে। বিএনপি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল করা একজন মানুষ যিনি পুলিশে ছিলেন, তাকে খুঁজে নিয়েছে তার পুলিশের উপরে দায়িত্ব রাখার জন্য, আস্থা রাখার জন্য। কারণ এখন খুব ক্রিটিক্যাল একটা সময়, সেই সময়টায় বিএনপি যদি সঠিকভাবে গোছাতে না পারে বা প্রশাসন গোছাতে না পারে, তাহলে নানান রকম অস্থিরতা তৈরি হবে। এর মধ্যে 3 জন সচিবকে বিএনপি সরিয়ে দিয়েছে। নতুন করে আমলাতন্ত্রকে সাজানোর চেষ্টা চলছে এবং এর কোনো কিছুতেই প্রো পাকিস্তান প্রেমী এবং ডক্টর ইউনূসের মতন বাংলাদেশ বিরোধী, কট্টর ইন্ডিয়া বিরোধী এই শক্তিগুলোর আওয়াজ খুব একটা শোনা যাচ্ছে না। যদিও একটা স্পর্শকাতর জায়গায় আমার একটু খটকা আছে, সেই খটকার জায়গাটা আমি পরবর্তীতে আপনাদের সামনে আলোচনা করবো। এর বাইরে এখন পর্যন্ত অন্তত এটুক বলা যায় যে ইউনূসের প্রশাসন ছারখার করে দেওয়ার পথেই হাঁটছে বিএনপি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।